শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এনইপি 2020-তে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট বেঙ্গলি রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকে আমি তোমাদের ইন্টারডিসিপ্লিনারি বেঙ্গলি সাবজেক্টের ফার্স্ট ইউনিটে যে টপিকগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে একটা টপিকের উপর আলোচনা করব। তোমরা যারা সিলেবাস দেখেছো তোমরা লক্ষ্য করবে তোমাদের ফার্স্ট ইউনিটে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেগুলো দেশ বিদেশের কবিতা। এখানে বিভিন্ন ভাষার কবিতা রয়েছে, মোট 10টি কবিতা। আর এই বিভিন্ন ভাষার এই যে কবিতাগুলো, এই কবিতাগুলোর একটা সংকলন বই রয়েছে, যেই বইটা লিখেছেন রামকুমার মুখোপাধ্যায় এবং বইটির নাম হচ্ছে ভারত জোড়া কাব্য গাথা। এই যে ভারত জোড়া কাব্য গাথা বইটি, এই বইটির সংকলন এবং সম্পাদনা রামকুমার মুখোপাধ্যায়, এবং তার সংকলন এবং সম্পাদনায় এই বইয়ের মধ্যে প্রায় শত শত কবিতা রয়েছে, যেগুলোর মধ্য থেকে তোমাদের জন্য নির্বাচিত 10টি কবিতা রয়েছে। তার মধ্যে প্রথম কবিতাটা হচ্ছে নবকান্ত বড়ুয়ার লেখা অসমীয়া ভাষার একটি কবিতা, যে কবিতাটার নাম হচ্ছে আধার রাতের এলিজি। তো আমি এই কবিতাটা সম্পর্কে আলোচনা করব এবং এই কবিতার উপর ভিত্তি করে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে ওই প্রশ্নগুলো নিয়েও আমি আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে যাদের ইন্টারডিসিপ্লিনারি বেঙ্গলি সাবজেক্ট রয়েছে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদের জন্য, তোমরা যারা অনলাইনে স্টাডি করতে চাও, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে, যে অ্যাপের মাধ্যমে তুমি ঘরে বসে অনলাইনে স্টাডি করতে পারো। এখানে তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন করে দেওয়া হয়, তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন করে দেওয়া হয় এবং ফাইনাল পরীক্ষার জন্য 100% কমন সাজেশন উত্তরসহ দিয়ে দেওয়া হয়। যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ ইনস্টল করে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারো। আর এই ভিডিও ডেসক্রিপশানেও আমাদের মোবাইল অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়েও তুমি অ্যাপটা ইনস্টল করে নিতে পারো। আর বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। যাই হোক, আর সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তো তোমাদের এই যে ভারত জোড়া কাব্যগাথা, যে সংকলনটার সম্পাদনা রামকুমার মুখোপাধ্যায় রয়েছেন, তো এই ভারত জোড়া কাব্যগাথার অন্তর্গত প্রথম যে কবিতাটা, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, কবিতার নামটা কি আমি একটু আগে বলেছিলাম, কবিতার নামটা হচ্ছে আধার রাতের এলিজি। আর যদি বলা হয় এটা কোন ভাষায় লেখা কবিতা, তাহলে উত্তরটা হবে এটা হচ্ছে অসমীয়া ভাষায় লেখা একটা কবিতা। আর এই কবিতাটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন নবকান্ত বড়ুয়া। তো আমি প্রথমত কবিতাটা একবার তোমাদেরকে পড়ে শোনাবো, তারপর এই কবিতার যে মূল বিষয়বস্তুটা সেটা আলোচনা করব। কবিতার নাম আধার রাতের এলিজি। এখানে মানুষ নেই, আধার পথে একা একা আমি নিজেকে দেখতে পাই না। আমি কোনো অতীতের অশরীরী অনুভূতি, ভবিষ্যতের স্বপ্নে উতলা। আমার জিপসি কল্পনা চলে যায় সময়ের ডানা ছিঁড়ে। চিন্তার বিলাস আমায় বলতে চায় হারানো দিনের এক গোপন কাহিনী। আমরা নাকি চলে এসেছি যুগে যুগে, রূপে রূপে, পরিবর্তনের সেতুর বুক দিয়ে। পৃথিবীর কোণে কোণে, পাকে পাকে বিজড়িত আমাদের স্থিতির শিকড়। এই রাত আধারে সেই মহারহস্যের আমিও নাকি প্রকাশ প্রতিভ। সাবিত্রী পৃথিবী এই আমাদের আপন, স্বীকার করতে যে পারি না। পৃথিবীর পথে পথে আমরা শুধু চলে যাই, আমার দেহে থাকে না তার কোনো অঙ্গীকার। সময়ের পদধ্বনি আমাদের স্নায়ুতে আমরা শুনেছি অবিরাম। মৃত্যুর ঘড়িতে বেজে ওঠা আমাদেরও আত্মার ধ্বনি সময়ের বুক চেড়ে। বুঝিনি কিছুই, বুঝার কি কিছু আছে? নিজেরই মূল্যে নিজেকে কিনতে পারিনি আমরা। দোকানের আয়নায় ওই তো আমি, নিজেকে ভীষণ রূপবান মনে হয়েছে আমার। দু চোখে শেলির আগুন, নিজের স্বপ্নের সঙ্গে সৃষ্টির স্বপ্নের হেসে উঠেছে আয়না। মুহূর্তের জন্য স্থির হয়ে যায় বর্তমান। স্নায়ুতে স্নায়ুতে আমার বেজে ওঠে কোথায় মরা সভ্যতার কঙ্কালের হাড়ের কর্রত, মরে যাওয়া শতাব্দীর দেহ উঠে আসে। সময়ের কবর থেকে ভিড়ের মধ্যে আমি ডুবে যাই, ডুবে যাই, ভেঙ্গে চুরে শেষ হয়ে যাই। আমি নেই, আমি আর নেই।
আয়না আবারও হেসে ওঠে। এবার বুঝতে পেরেছি, অসময় বললে তুমি আছো, তাই খুব বেশি ভাবো, তাই দেখতে পেয়েছ আমার হাসি। চলে যাও, চলে যাও, তোমার তো জটিল তর্কের জন্য পথ রয়েছে, সেই পথে যাও, চলে ভিড় করো না। আমার আছে পাণ্ডুলিপি, অনেক হাসির অনেকের জন্য। তুমি যাও, নইলে আমার এই হাসি ওরা তো পড়বে না। তোমার পরে এসেও পৃথিবীর পথে পথে চলে যাবে সেসব লোক। তুমি যাও, চলে যাও, তোমার খেলনা হয়ে ওরা তো পারবে না সাজাতে জীবনের জাদুঘর। চলে আসি, আয়নার দিকে ফিরে তাকাই, সাহস হলো না। চলে যাও, গির্জার ঘড়ি বললে রাত 11টা। সারাংশ, স্নায়ু শিরায় জ্বলে আমাদের মৃত্যুর জ্বালা, ওদেরও মৃত্যুর বেদনা। আমাদের পূর্বে আর আমাদের পরেও পৃথিবীর পথে যেসব মানুষ সন্ধান করেছে, করবে অর্থ জীবনের। এই হচ্ছে কবিতাটি। তো এই কবিতার লাইনগুলো তোমরা একটু বারবার শুনে মনে রাখার চেষ্টা করবে, কারণ এই লাইনগুলোর উপর ভিত্তি করে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এবার এই কবিতার যে মূল বিষয়বস্তুটা, সেই মূল বিষয়বস্তুটা আমি তোমাদের সামনে একটু আলোচনা করব। এই যে আধার রাতের এলি যে কবিতাটি তোমরা এতক্ষণ শুনলে, এই কবিতাটি আসলে আমাদের জীবনের এমন কিছু গভীর সত্য রয়েছে যে সত্যগুলোকে তুলে ধরেছে, যে সত্যগুলোকে প্রকাশ করেছে। কবিতার শুরুতে কবি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন একটা নিঃসঙ্গ অন্ধকার জগতের সঙ্গে। সেখানে কোনো মানুষ নেই এবং কবি নিজের অস্তিত্ব যেন ঠিক মতো দেখতে পান না। এই একা থাকার যে অনুভূতি, এটি আমাদের মনের ভিতরে একটা অদ্ভুত বিষাদ জাগিয়ে তোলে। আসলে ভবিষ্যতের স্বপ্নে উতলা হয়ে কবি নিজেকে অতীতের কোনো ছায়ার মতো একটা অনুভূতি হিসেবে দেখেছেন। তার যে ছন্নছাড়া কল্পনা, এটা যেন সময়ের সমস্ত ডানা ভেঙে বহু দূরে উড়ে যেতে চায়। এই যে বেকুল মন, এটা আমাদের মনে করিয়ে দেয় যে হারিয়ে যাওয়া দিনগুলোর কোনো গোপন কথা। চিন্তার এই খেলা তখন কবিকে শুনতে চায় একটা দীর্ঘ পুরনো দিনের না বলা ইতিহাস। কবি বলেছেন যে আমরা নাকি যুগ যুগ ধরে নানা রূপের মধ্য দিয়ে এই পৃথিবীতে বেঁচে আছি। তো পরিবর্তনের এই যে সেতু, এই সেতুর বুক চিরে আমরাই পৃথিবীর কোণে কোণে আমাদের শিকড় ছড়িয়ে দিয়েছি। তো আমাদের এই টিকে থাকার যে শিকড়গুলো, এগুলো পৃথিবীর মাটির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। এই আধার রাতে কবি নিজেকে সেই বিশাল একটা রহস্যের অংশ বলে মনে করেন। তো সবুজেই পৃথিবী যে আমাদের আসল ঠিকানা, তা কবি সহজে যেন মানতে পারেন না। পৃথিবীর পথে পথে আমরা শুধু উদ্দেশ্যহীনভাবে হেঁটে যাই এবং আমাদের মনে কোনো বড় প্রতিশ্রুতি থাকে না। তো সময়ের পায়ের শব্দ, যেটা আমাদের শরীরের স্নায়ুতে অবিরাম বেজে চলে, এটা কবি বলতে চেয়েছেন। তো মৃত্যুর ঘড়িতে যেন বেজে ওঠে আমাদের এই ভেতরের আত্মার সেই শেষ ধ্বনিগুলো। তো সময়ের বুক চিরে আসা এই অদ্ভুত শব্দের অর্থ কবি প্রথমে কিছুই বুঝতে পারেননি। মনের ভেতরে তখন প্রশ্ন জেগেছিল যে এই জীবনের গোলক ধাঁধায় কি আদৌ বোঝার মতো কিছু আছে? নিজেদের সঠিক দামে আমরা কখনোই নিজেদের মনকে কিনে নিতে পারিনি। দোকানের আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ নিজেকে একটা ভীষণ সুন্দর মানুষ বলে আমাদের মনে হয়েছে। সেই আয়নার সামনে দাঁড়িয়ে কবির চোখে তখন যেন জ্বলছে শেলির মতো প্রতিবাদের আগুন। কবিতার লাইনে বলা রয়েছে, তোমরা লক্ষ্য করবে। তো ঘুরে বেড়ানো যে মানুষগুলো, এই মানুষের প্রথম পরিচয় হলো নিজের স্বপ্নের সঙ্গে সৃষ্টির স্বপ্নের মেল বন্ধন করা। ঠিক সেই মুহূর্তের জন্য বর্তমান সময়টা হঠাৎ করে একদম থেমে যায় কবির ভাষায়। তো কবির স্নায়ুতে স্নায়ুতে তখন বেজে ওঠে কোনো একটা পুরনো সভ্যতার কঙ্কালের হাড়ের কর্কর শব্দ। মৃত শতাব্দীর দেহ যেন সরাসরি কবর খুঁড়ে উঠে আসে এবং চারপাশে অন্ধকার করে দেয়। ভিড়ের সেই কোলাহলে কবি ধীরে ধীরে সম্পূর্ণ হারিয়ে যেতে থাকেন। সব কিছুর মাঝে তিনি ভেঙে চুরে শেষ হয়ে যান এবং বুঝতে পারেন তিনি আর নেই। ঠিক তখনই সেই আয়নাটি একটা অদ্ভুত এবং রহস্যের হাসি হেসে ওঠে।
অসময়ের সেই হাসি দেখে কবি বুঝতে পারেন যে তিনি আসলে বেঁচে আছেন। আয়না তখন বলে যে জটিল তর্কের পথ ধরে তুমি অন্য কোথাও চলে যাও। আয়না আরও বলে যে ভিড় করো না, কারণ আমার কাছে অনেক হাসির পাণ্ডুলিপি জমা আছে। তুমি চলে যাও, কারণ তোমার পরে যারা আসবে তারা হয়তো আমার এই হাসি পড়বে না। পরবর্তী সময়ে পৃথিবীর পথে যেসব মানুষ আসবে তারা তোমার খেলনা দিয়ে জীবনের জাদুঘর সাজাতে পারবে না। নিরুপায় হয়ে কবি সেখান থেকে ফিরে আসেন এবং আয়নার দিকে আর ফিরে তাকানোর সাহস তিনি পান না। ঠিক সেই মুহূর্তে গির্জার ঘড়িতে গম্ভীর সুরে বেজে ওঠে রাত 11টা। কবিতার লাইনে ছিল, তোমরা দুই একবার কবিতাটা শুনবে, তাহলে এই লাইনগুলোর সাথে আমার যে আলোচনা, সেই আলোচনার তোমরা মিল পাবে। আর কবিতার পরিশেষে আমরা এটাই বলতে পারি, কারণ কবিতার মধ্যে একটা সারাংশ ছিল, তোমরা লক্ষ্য করবে যে আমাদের স্নায়ুতে যে মৃত্যুর জ্বালা জ্বলে তা কেবল আমাদের নয়, আগের ও পরের সব মানুষেরই মৃত্যুর বেদনা এগুলো। তো এই হচ্ছে কবিতার ভাববস্তু এবং বিষয়বস্তু। আশা করি বিষয়বস্তু বা ভাববস্তুটা সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়েছে। আর যদি ধারণা না হয়ে থাকে, আমি যে বিষয়বস্তুটা আলোচনা করলাম এটা দুই একবার শুনবে, তাহলে কবিতাটা সম্পর্কে একটা ধারণা তোমাদের মধ্যে আসবে। এবার আমি দেখিয়ে দেব এই যে আধার রাতের এলিজি, যেটা নবকান্ত বড়ুয়ার লেখা কবিতা, এই কবিতার উপর ভিত্তি করে কোন ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং সেই এমসিকিউগুলোর সঠিক উত্তর কোনগুলো হবে সেটা তোমরা এই কবিতাটা এতক্ষণ যারা শুনেছ তোমরা অনেকে আনসার করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের যে স্টাডি নোটস কবিতার উপরে, যেমন ভারত জোড়া কাব্যগাথা, যেটা রামকুমার মুখোপাধ্যায়ের সংকলন এবং সম্পাদনা, নির্বাচিত কবিতা আধার রাতের এলিজি, অসমীয়া ভাষায় লেখা কবিতা, এবং নবকান্ত বড়ুয়া এই কবিতাটা লিখেছেন। তো এটা আমাদের স্টাডি নোটস, যে নোটসটা আমাদের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়, যেটা আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপের মধ্যে এই পিডিএফটা দেওয়া রয়েছে। যে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ যারা ইনস্টল করবে, যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হবে, তারা এই নোটটা পেয়ে যাবে। তো এখানে প্রথমত কবিতার মূল বিষয়বস্তুটা দেওয়া রয়েছে, যে বিষয়বস্তুটা পড়লে কবিতা সম্পর্কে তোমরা ধারণা নিতে পারবে। তো বিষয়বস্তুটা ভালো করে পড়ে বোঝার পরেই আমরা এমসিকিউ কোশ্চেনে এসেছি, যেমন চেক ইউর প্রগ্রেস। যেমন এখানে প্রথম এমসিকিউটা কি দিয়েছি দেখো, আধার রাতের এলিজি কবিতাটি কোন ভাষার কবিতা? এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো তোমরা প্রত্যেকেই জানো এটা হচ্ছে অসমীয়া ভাষার কবিতা। তো তোমরা এতক্ষণ আমার আলোচনাটা শুনেছো বলেই কিন্তু এটা আনসার করতে পারছো। তারপর সেকেন্ড কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আধার রাতের এলিজি কবিতার রচয়িতাকে। এটাও তোমরা জানো, এটা রচয়িতা নবকান্ত বড়ুয়া না নীলকণ্ঠ মুখোপাধ্যায়? এটা নবকান্ত বড়ুয়াই এই কবিতাটা লিখেছেন। তারপর 3 নম্বর প্রশ্ন রেখেছি দেখো, ভারত জোড়া কাব্যগাথা সংকলন ও সম্পাদনা করেছেন কে? কে এটা সংকলন করেছেন, এটা সম্পাদনা করেছেন? এটা সংকলন এবং সম্পাদনা করেছেন রামকুমার মুখোপাধ্যায়। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সবার আগে তোমাদেরকে শিখতে হবে। তারপর দেখো, আধার রাতের এলিজি কবিতার শুরুতে কবি নিজেকে কোথায় একা দেখতে পান? এটা কবিতার উপর ভিত্তি করেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো। তিনি কি নদীর ঘাটে দেখেছেন, না আধার পথে, নাকি জনাকীর্ণ বাজারে, নাকি পাহাড়ের চূড়ায়? আমরা দেখেছি কবিতার মধ্যে আধার পথেই কিন্তু দেখেছেন, তাহলে আধার পথে হবে এটা কারেক্ট আনসার। তারপর কবির জিপসি কল্পনা কি ছিঁড়ে চলে যায়? আমরা একটা লাইন পেয়েছিলাম, কবির জিপসি কল্পনা। তো এই জিপসি কল্পনাটা কি ছিঁড়ে চলে যায়? সময়ের ডানা, না স্মৃতির জাল, না মেঘের তন্তু, না ভয়ের প্রাচীর? আসলে সময়ের ডানা হবে কারেক্ট আনসার। তো এইভাবে অসংখ্য এমসিকিউ তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি, এমনকি কবিতার লাইন ধরে ধরেও এখানে আমি তোমাদেরকে এমসিকিউ দিয়েছি। যেমন কবিতাতে একটা লাইন ছিল, মৃত্যুর ঘড়িতে বেজে ওঠা আমাদেরও আত্মার ধ্বনি। এই ধরনের একটা লাইন তোমাদের তুলে দেবে, তুলে দিয়ে কোথা থেকে বেজে ওঠে এমন একটা প্রশ্ন আসতে পারে। তো আমরা যদি কবিতাটা জানি তখনই কিন্তু আমরা আনসার করব যে সময়ের বুক চিরেই আসলে মৃত্যুর ঘড়িতে বেজে ওঠা আধারের আত্মা ধ্বনি। তো আত্মার এই ধ্বনিটা সময়ের বুক চিরেই কিন্তু বেজে ওঠে। তো এই কবিতাটা যারা আলোচনাটা ভালোভাবে শুনেছ তারাই এই এমসিকিউগুলোর উত্তর করতে পারবে। তো এইভাবে যা যা এমসিকিউ তোমাদের লাগবে প্রত্যেকটা এমসিকিউ আমি এখানে দিয়ে দিয়েছি। আবারও বলছি, যদি আমাদের স্কুল অফ মিনিটের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো। একমাত্র এই অনলাইন প্ল্যাটফর্মে আসলেই তোমার একটা পরিপূর্ণ স্টাডি হবে, পড়াশোনা হবে। কারণ এইভাবে পড়াবে না, এইভাবে কোনো ইনস্টিটিউট তোমাকে পড়াবে না, এইভাবে স্টাডি মেটেরিয়াল কোথাও তুমি পাবে না, এত নিখুঁত স্টাডি মেটেরিয়াল। কারণ গুগলে সার্চ করে, এআইএ সার্চ করে এই বিভিন্ন ভাষার এই যে কবিতাগুলো বা তোমাদের ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের যে যে টপিকগুলো, এগুলো তোমরা কোথাও পাবে না, যথার্থভাবে পাবে না, সঠিকভাবে পাবে না। একমাত্র সঠিক তথ্যের জন্য এবং সঠিক নোটসের জন্য আমাদের স্কুল অফ মেরিটে আসতে পারো।
তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে আমাদের পরবর্তী টপিক নিয়ে। আমি কথা দিচ্ছি প্রত্যেকটা টপিক তোমাদেরকে এভাবে ধারাবাহিকভাবে শেষ করে দেব। তাই আবারও বলছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হয়।